আচ্ছা কতদিনের জন্য প্রশাসন চালাবেন, কতদিনের জন্য? দেখেন এই যে না, কিন্তু আজকে স্থানীয় সরকার মন্ত্রী আজকে বলেছেন যে এটা এক বছরের মধ্যে তারা করতে চান। আমি জাস্ট এই লাইনটা বলি, লাইনটা বললে আপনি বুঝবেন। দেখেন এই যে প্রশাসক নিয়োগ দেয়া, এই যে প্রক্রিয়াটা আমরা দেখেছি হচ্ছে ইন্টারিমের সময়। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায় আসলে? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। পরিচয় করে দিই, আমাদের সাথে আলোচক হিসেবে আজকে যারা রয়েছেন, আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, চেয়ারম্যান ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছেন। তারপরে জনাব আবুল হাসান রুবেল, তিনি নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন জিএসএ, এবং সবশেষ রয়েছেন তাহসিন রিয়াজ, তিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। ঈদের এক রকমের আনন্দ শুরু হয়ে গেছে, কিন্তু এই আনন্দের মধ্যেও আমরা কিছু কিছু জায়গায় আছে কিছু দুর্ঘটনা ঘটলো যেটা বাংলাদেশের জন্য আসলে ঈদের আগে মানে এই ধরনের দুর্ঘটনা অবশ্যই কাম্য না, কিন্তু এই ধরনের দুর্ঘটনা বাংলাদেশের মানুষকে আসলে ভাবায় যে কবে নাগাদ নিরাপদ হবে মানুষের জীবন। ঈদ যাত্রায় বাসে 148 কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। তারা বলছে যে এই বেসরকারি সংস্থা বলছে যে সরকারের নজরদারি ব্যর্থ হয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে, কিন্তু তা অস্বীকার করে মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী বক্তব্য দিচ্ছে সরকার। তারা বলছে যে ভাড়া নৈরাজ্য গত 20 বছরের রেকর্ড ছাড়িয়েছে, এই কথা তারা বলছে। এখন সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন যে সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ তারা পাননি বলে জানিয়েছেন। এখন আপনি কি বাড়ি ফেরার টিকিট কেটেছেন কিনা আমি জানি না, তাহসিন রিয়াজ আপনাকে দিয়ে শুরু করি। নির্ধারিত ভাড়ায় কি এই টিকিট পেয়েছেন কিনা, নাকি আপনার ভাড়া লাগে না, ব্যক্তিগত গাড়ি আছে? আর হচ্ছে যে যাত্রী কল্যাণ সমিতির তথ্য কতটা গ্রহণযোগ্য বা সত্য? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার ব্যক্তিগত গাড়ি নেই, আর আমি ছোটবেলা থেকে ঢাকায় ঈদ করি, আমার ফ্যামিলি ঢাকায় থাকে। তবে যেহেতু এই ব্যাপারগুলো আমাদের সবারই, আমরা সবসময় এটা আমরা এক্সপিরিয়েন্সগুলো দেখি সাধারণ মানুষের সাথে, অ্যান্ড অ্যাজ আমরা পলিটিক্যালি ইনভলভ, কাজেই অনেক মানুষের সাথে খুবই মানে কমিউনিকেশন, কথাবার্তা, এবং আমাদের বন্ধু সার্কেল তো সবাই বাড়িতে যাই, কাজে এই ব্যাপারটা আমাদের খুব একটা অজানা নেই। মানে এই সাফোকেশন বা এই পেইন বা এই যে প্রবলেমসগুলো তারা মানে সাফার করে, এটা আমরা জানি। দেখেন একেবারে যথার্থ আপনি যেটা বলছিলেন, আমিও নিউজটা পড়ছিলাম, বাংলাদেশে এখন মানে অলমোস্ট টপ টিয়ার ম্যাক্সিমাম গণমাধ্যম এটাকে নিউজ করেছে, এবং এই ভোগান্তির কথা একেবারে ডেটা নাম্বার সহ কত টাকা বাড়তি আদায় করা হচ্ছে। এবং বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলো এইভাবে করে বলেছে যে বিগত 20 বছরের ইতিহাসকে এবার এটা ব্রেক করা হয়েছে, মানে 20 ইয়ার্সের হিস্ট্রি আমরা ব্রেক করেছি। স্বস্তিতে ঈদে মানুষকে বাড়ি পৌঁছে দেওয়ার মানে ইয়াতে না, অ্যাসপেক্টে না, ল্যান্ডস্কেপে না, বরং ঠিক এটার বিপরীতমুখী দাঁড়িয়ে অতিরিক্ত ভাড়া আদায়, সড়ক পথে নৈরাজ্য এবং বাকি যেই জটিলতাগুলো থাকে আমরা যেটা গতানুগতিক শুনে থাকি। দেখেন প্রবলেমটা ঠিক কোথায়? প্রবলেমটা হচ্ছে, এটা আমরা বারবার বলেছি যে আপনি যদি গোড়ায় হাত না দেন, যেমন দেখেন আমরা কিন্তু বারবার একটা ব্যাপার আমরা বলেছি প্রথম দিন থেকে, আমরা ওই বিরোধী দল হতে চাই যে বিরোধী দল আপনার কাজকে অ্যাপ্রিসিয়েট করবে, আপনার কাজকে সমালোচনাও করবে, আবার সহযোগিতাও করবে। আমরা কিন্তু ওই বিরোধী দলটা হতে চাই, কাজে ওটাকে মাথায় রেখেই বলি। দেখেন আজকে প্রথম আলো নিউজ করেছে, আমি এই জায়গাটা নিয়েও কথা বলবো। প্রথম আলো নিউজ করেছে, দেখেন সেখানে বলা হয়েছে 3 বছরের ব্যবধানে 8 গুণ বেশি টাকা দিয়ে আবার খাল খনন, এবং সেটা প্রথম আলোর নিউজ। এবং সেখানে তারা দেখিয়েছে যে মানে পার কিলোমিটার খাল খনন ব্যয় করা হচ্ছে 50 লক্ষ টাকা। কোন সময়ের সাথে তুলনা করা হয়েছে যে 8 গুণ? এটা আমি প্রথম আলোর রিপোর্টটা আপনি যদি দেখেন, আমি আপনাকে সময় ধরে বলে দিচ্ছি। এই রিপোর্টটা 17ই মার্চে প্রকাশিত হয়েছে, রিপোর্টের টাইম হচ্ছে 18টা 25, একদম ডিটেইল দেয়া আছে এখানে। কাজেই আচ্ছা, আমরা এই টপিকটা শেষ করি, তারপরে আমি ওখানে যাচ্ছি। কাজেই দেখেন এই যে মানে আপনি একটা সময় আমরা দেখতাম যে বড় বড় প্রজেক্ট নিয়ে দুর্নীতি করা হতো, বড় বড় প্রজেক্টে দুর্নীতির মাত্রাগুলো আমরা দেখতাম, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হতো। এখন দেখেন আমরা এই জায়গাটাতে আসলে নোক্তাগুলো দিয়ে রাখতে চাই, আমরা এই জায়গাগুলোতে আমাদের পয়েন্টগুলো, আমাদের কথাগুলো রেখে যেতে চাই, যে আজকে যখন বলা হচ্ছে যে আপনি 20 ইয়ার্সের আপনি হিস্ট্রি ব্রেক করছেন নৈরাজ্যের, আপনাকে যখন বলা হচ্ছে যে আপনি মানে যাত্রীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন, এই বাংলাদেশটা তো আমরা এখন তো আপনার ফুল ক্যাবিনেট আছে, আপনার অল দি ক্যাপাসিটিজ ইউ হ্যাভ। কাজেই দেখেন ইন্টারিমের একটা অজুহাত ছিল,
খুবই লেমেস্ট অজুহাত, আমি এইভাবে করেই বলি। ইন্টারিমের অজুহাত ছিল, ইন্টারিম বারবার বলতো হ্যাঁ আমার লোক কম, আমি আসলে মানে পলিটিক্যাল গভর্নমেন্ট না, আমি চাইলেই গাবতলীর চাঁদাবাজদেরকে আমি ইয়া করতে পারি না, অ্যাটাক করতে পারি না, কারণ তার বিরাট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আমি তাকে আটক করতে গেলে, তাকে আমি কোনোভাবে অ্যাটাক করতে গেলে আমি আসলে ডিফারেন্ট জায়গা থেকে আমার কাছে ফোন আসে। এই অজুহাতগুলো আপনি পলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্টের কাছে শুনছেন না? এবং তারা বারবার একটা কথা বলতো আমি পলিটিক্যাল গভর্নমেন্ট না, পলিটিক্যাল না, আমার কিছু লিমিটেশনস আছে। দেখেন এখন তো ফুল ক্যাবিনেট রান করছে, এখন যে গভর্নমেন্টটা রান হচ্ছে এটা ফুল ক্যাবিনেট গভর্নমেন্ট রান করছে। এবং আপনি দেখবেন যে তারা যে কার্ডটা আমাদেরকে বারবার দেখায়, হ্যাঁ সংসদে তো রাষ্ট্রপতিকে এক ধরনের কার্ড আমরা দেখেছি, তারা দেখবেন মানে ফ্রেম আকারে সেই কার্ড না দেখালো এই কথাটা একদম গতানুগতিক সবসময় তারা একটা কথা বলে 2/3 মেজরিটি। ভাই ইউ হ্যাভ 2/3 মেজরিটি, দ্যাটস আ ভেরি ফাইনেস্ট থিং, উই ডু নট হ্যাভ এনি প্রবলেম। জনগণের ভোট, জনগণ আপনাকে দিয়েছে, আপনি ফাংশন করবেন। কিন্তু এই 2/3 মেজরিটি নিয়ে আপনি যদি 20 বছরের রেকর্ড ভঙ্গ করতে হয়, আপনার নৈরাজ্যের রেকর্ড, কাজী ভাই এটা তো আসলে আফসোসের বিষয়। এবং মানুষের অনেক স্বপ্ন বাড়ি যায়, আপনি জানেন ফারুক ভাই, এই স্বপ্নগুলোর পথে আসলে আমরা চাই না যে এই স্বপ্নগুলোর পথে কেউ বাধা হয়ে দাঁড়াক। এবং আমি আপনাকে এক লাস্ট লাইনে একটা কথা বলি, দেখেন আপনি যখন এটা ডিপ ডাউন করবেন, আপনি যখন দেখবেন প্রথম আলোরই একটা রিপোর্ট আছে, এই খুব বেশি দিন আগের রিপোর্ট না, এই যে পুরো পুরো মহাখালীর টার্মিনালটা বিএনপির কোন নেতাদের দখলে, এই পুরো টার্মিনালের পুরো চাঁদাবাজি বিএনপির কোন নেতারা কন্ট্রোল করে, প্রথম আলোর নাম ধরে ইন্টারিমের সময় রিপোর্ট করেছিল। আপনি গাবতলীর দিকে যাবেন, সেখানেও নামগুলো পাবেন, আদার যে বাস টার্মিনালসগুলো আছে সেখানেও আপনি যাবেন, জেলা শহরগুলোতে কারা চাঁদাবাজি করে, জেলা শহরগুলোতে কারা অতিরিক্ত ভাড়া দেয়, টেকনিক্যাল প্রবলেম তৈরি করে মানুষের কাছ থেকে হয়রান করে অতিরিক্ত। দিজ আর ভেরি ট্রান্সপারেন্ট। থিং ইজ তারেক রহমান, আমরা তার উপর আশাবাদী, তারেক রহমান যে ধরনের জেস্চার নিয়ে খাল খনন করতে গিয়ে পায়ে কাদামাটি লাগান, এই ধরনের জেস্চার নিয়ে তিনি গাবতলীতে গিয়ে তাদের কলার চাপ দিয়ে ধরে তাদেরকে বাসা থেকে বের করে নিয়ে আসবেন কিনা, এই রাজনৈতিক সদিচ্ছা তাকে দেখাতে হবে। আচ্ছা, এটা দেখালেই প্রবলেম সলভ হবে। আচ্ছা, আবুল হাসান রুবেল, আপনার কাছে আসি। আপনারাও সরকারের একটা অংশ, এটা তো বলতে পারি আমরা, এই সরকারে রয়েছেন। তো সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে এই যে তাহসিন যেভাবে বলছিলেন যে মহাখালী বাস টার্মিনালের কথা যদি বলেন, সায়দাবাদ বাস টার্মিনালের কথা, স্পেশালি মহাখালী বাস টার্মিনাল ঢাকার ভেতরে, এইখানে পুরো রাস্তাটা জ্যাম করে ফেলে এই একটা বাস টার্মিনাল। পুরো আপনার ময়মনসিংহ অঞ্চলের বেশিরভাগ উত্তরাঞ্চলের গাড়িগুলো এখান থেকে ছাড়ে। গাবতলীতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু সেখানকার চাঁদাবাজি বা চাঁদাবাজির যে অভিযোগগুলো, 148 কোটি টাকা নাকি অতিরিক্ত ভাড়া, যদি এটা অভিযোগ আকারে বলেছেন যাত্রী কল্যাণ সমিতি, তারা আজকে ব্রিফিং করেছে। আপনার কি মনে হয় এগুলো অসত্য, অথবা এই তথ্যর উপরে মানে ভিত্তি আদৌ আছে? ধন্যবাদ। প্রথমত বলি যে জনগণের যদি যাত্রায় ভোগান্তি হয় সেটা দূর করা অবশ্যই সরকারের দায়িত্ব, এবং সরকারকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার। আর আপনারা মানে এটা অনেকের ভেতরেই আছে যে ধরেন আমরা সরকারের অংশ, বা সরকারের অংশ, কিন্তু আমরা দল হিসাবে আবার মানে দলের একটা আলাদা কাজ আছে, সরকারের একটা কাজ আর দলের একটা আলাদা কাজ আছে। দল হিসাবে সরকার যাতে আসলে জনগণের পক্ষে থাকে, জনগণের মানে যে সমস্ত সমস্যা সেইগুলো সমস্যার সমাধান করে, সেটার জন্য আমরা দল থেকে আবার একইভাবে কার্যক্রম চালাবো, দল থেকে কথা বলবো, পলিসিগতভাবে সহায়তা করব, সমালোচনা করেও সহায়তা করব, নানানভাবেই এটা আমরা করব। সমালোচনা করেও সহায়তার সমালোচনা করেও পার্লামেন্টের বাইরে আছে, পার্লামেন্টের ভেতরেও আছে, বাইরেও আছে। বিরোধী দলের জন্য আছে, সরকার দলের জন্য আছে কিনা আমি জানি না। আচ্ছা, মানে তো আমি বলি যে তাহলে এই যে জায়গাগুলো পার্লামেন্টের ভেতরে বাইরে উভয়ই আসলে আছে, যেগুলো আমরা বলছি। এখন এর জায়গাটা হচ্ছে যে ধরেন আপনার এই যে টাকার পরিমাণ কিংবা অঙ্ক, এইগুলো মানে ধরেন যাত্রী কল্যাণ, এই প্রথমত এটা ধরেন সংবাদ মাধ্যমগুলো তো আসলে নিজে নিজে অনুসন্ধান করে এটা করে নাই, এটা আসলে একটা যাত্রী কল্যাণ সমিতির একটা দাবি, হ্যাঁ, সেই দাবির পরিপ্রেক্ষিতে করা হয়েছে। এবং এই অত অল্প সময়ে স্যাম্পল সাইজটা কি, যে স্যাম্পল সাইজের উপরে ভিত্তি করে এই দাবিটা করা হচ্ছে, হ্যাঁ, ফলে সেই প্রশ্নটা আসলে থেকে যায় যে আসলে ওইখানে আপনি এই কতটুকু স্যাম্পল সাইজ আপনার পক্ষে এই অল্প সময়ে সংগ্রহ করা সম্ভব এবং কতটুকু ইয়ে করা সম্ভব। ফলে ওই সমস্ত জায়গায় নানা ধরনের মানে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু অতিরিক্ত যে ভাড়া আদায় করা হচ্ছে এটা আপনি বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছ থেকে আসলে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে হয়তো আপনি শুনতে পাবেন।
ফলে এই যে অতিরিক্ত আদায় করা হচ্ছে এইটাকে অবশ্যই মানে চেক অ্যান্ড ব্যালেন্সের ভেতরে নিয়ে আসাটা সরকারের দায়িত্বের ভেতরে পড়ে। আচ্ছা, এখন আচ্ছা। সরকার এটা পুরোপুরিভাবে হয়তো পারছে না, মানে এটা একটা অভিযোগ অবশ্যই, এবং সরকারকে এই বিষয়ে আরো ভবিষ্যতে যাতে তারা এই বিষয়ে কাজ করে, এই বিষয়ে সতর্ক হয়, সে বিষয়ে সবাই আমাদের কথা বলতে হবে, সেটা একটা বিষয়। এখন এইটা মানে ধরেন একটা কনক্লুশন, আমরা হয় কি যে অনেক দ্রুত মানে কনক্লুশনে চলে যাই যে এইটা হচ্ছে এইটা থেকে এখান থেকে আসলে একটা বিরাট কনক্লুশনে আমি চলে গেলাম। ধরেন 20 বছরের ভেতরে সবচেয়ে বেশি ভাড়া মানে আদায় করা হচ্ছে, এটা বিশ্বাসযোগ্য এটা না। বিশ্বাসযোগ্য যখন বলা হয় তখন আমার অনেক এক্সপিরিয়েন্স তো আছে, মানে ধরেন আমি নিয়মিত বাড়ি যাই, আমি নিয়মিতভাবে মানে বাস ট্রেনে বাড়ি যাই, ফলে এই সমস্ত জায়গায় আসলে কি পরিমাণে অতিরিক্ত আদায় করা হয়, অতীতেও হয়েছে, সেগুলোর এক্সপিরিয়েন্সও আছে। আচ্ছা, ফলে শেষ সময় যদি বাড়ি যান ঈদের সময়, তাহলে নিশ্চয়ই আবুল হাসান রুবেল আপনাদেরকে আমরা দেখেছি সবসময় বাম ধারার রাজনীতির সাথে, এবং শেষের দিকে স্পেশালি যারা বাড়ি যান, আপনি জানেন যে গার্মেন্টস ছুটি হয়েছে এবং সব লেবার শ্রেণীকে নিয়ে আপনারা রাজনীতি করেন, যারা একদম সমাজের নিচের স্তরে, যাদের লেবার সবচাইতে কম, যাদের মূল্য, তো তারা এই যে কম মূল্যের লেবার দিয়ে যে টাকাটা ইনকাম করে, এই টাকাটা অনেক কষ্টের টাকা, সেই টাকা দিয়ে যখন 100 টাকার ভাড়া 200-250 টাকা নেয়, এটা নিশ্চয়ই কষ্ট লাগার মানে বিষয়টা আরও বেশি। তো সেই জায়গায় এখন আপনাদের সরকারে থাকার কারণে কি একটু সুর পাল্টে যাচ্ছে যে না, যে পপুলার সরকার যেহেতু তাদেরও সাপোর্ট দিতে হবে, সেই কারণে আর ওই মানুষগুলোর পক্ষে আর কথা বলা যাচ্ছে না? আমরা তো এই এখনো আমি বললাম তো, মানে এই সরকারের এটা লাঘব করাটা সরকারের দায়িত্ব এবং সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। এটা আমার কথাটা পাল্টাবে না, এটা সরকারেরও কথা। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বক্তব্য আপনার কাছে কেমন লেগেছে যে তিনি বলেছেন সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তির অভিযোগ তারা পান নাই? যাত্রীদের ভোগান্তির অভিযোগ পান নাই, এটা মন্ত্রীর কথা মন্ত্রী বলবেন। মানে এখন ধরেন ওনার কাছে কেউ অভিযোগ করেছে কি করে নাই সেটা তো আর আমার জানার কথা না। মানে প্রথমত হচ্ছে যে মানে একটা এই অভিযোগটা আসে কোত্থেকে, মানে ধরেন বিভিন্ন জায়গায় যখন মানুষ আসলে এক্সপিরিয়েন্স করে, সেই অভিযোগের জায়গাটা মানে মানুষের এক্সপিরিয়েন্সের ভেতর থেকে আসে। আবার ধরেন আপনি যখন এটা একটা ধরেন সংবাদ মাধ্যম বা অন্য জায়গায় আসে, তখন মানুষ কিছু জানতে পারে, বিভিন্নভাবে মানুষের এটার ভেতরে আসে। আচ্ছা, এখন এই জায়গায় কতটুকু হয়েছে এই সময়ে আগের চাইতে বেশি না কম, কতটুকু বেশি কতটুকু কম, এইটা পর্যালোচনা করার জন্য পর্যাপ্ত মানে ইনফরমেশন আসলে আমাদের কারো কাছে আপাতত নাই বলে মনে হয়। আচ্ছা, আবার আসবো অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, যদি এই বিষয়টা নিয়ে বলেন যে মন্ত্রী এবং যাত্রী কল্যাণ সমিতির বক্তব্যের যে ফারাক, এই ফারাকটা কি একটু বেশি মনে হচ্ছে? বাস্তবতাটা কি আপনার কাছে কি মনে হয়? না, আপনি তো প্রথম ওই ইয়াকে প্রশ্ন করলেন রিয়াজকে যে বাসে যায় কিনা। আমি নিজেও উত্তর অঞ্চলের ছেলে, সো আমাকে যাতায়াত করতে হয় বাসে, এবং এটা একটা কমন ইস্যু। 20 বছরের যে তথ্য, এটা আসলে ওই বছরটা আমি সঠিক মনে করি। আমি আসলে তারও আগের থেকে বিশ্ববিদ্যালয়ে আসা সেই 90-এর দশকে দেখি একই সিচুয়েশন ছিল, বাট সেটা এখনও থাকবে, এটা কোনোভাবে কাম্য নয়। যে জায়গাটায় প্রশ্নটা আমি করতে চাই, আমি নিউজটা আগে একবার পড়েছিলাম, যেহেতু এটা আপনি দিয়ে শুরু করলেন, যেমন রিয়াজ আর উনি কথা বলছেন, আমি আর একবার পড়লাম। এই বেস লাইন সার্ভের একটা বেস লাইনের ডেটা প্রয়োজন হয় আপনি যে কোনো গবেষণা, যে আমি বেসটা কি ইয়ার বেস আপনি নিতে পারেন, তাহলে আপনাকে বলতে হবে যে 20 বছর আগে কত টাকার চাঁদাবাজি হয়েছিল। আপনি যে বলছেন 128 কোটি টাকা, নিউজটাতে আমি দুবার পড়লাম, আমি পাইনি, বেস লাইনটা কিন্তু নাই। আচ্ছা, সো আমি একজন শিক্ষক হিসেবে আমি প্রথমেই বলে নিলাম যে ভাড়া বাড়ে, এবং এটা একেবারে একটা ইররিভার্টেবল অ্যাজাম্পশন, কোনো দ্বিরুক্তি নেই। কিন্তু এটা একটা চটকদার নিউজ এই জন্য বলবো, আপনি বেস লাইন সার্ভে ছাড়া, বেস লাইন ডেটা ছাড়া আপনি প্রজেক্ট করলেন কিভাবে? তাহলে আপনাকে বলতে হতো যে 20 বছর আগে উত্তর অঞ্চলে এত % বেড়ে, ওখানে বলছে যে 60 লাখ 40 লাখ ট্রিপ হবে আন্ত জেলাতে, আর যেগুলো সিটিগুলোতে এটা আরো 60 লাখ ট্রিপ হবে। আমি বুঝলাম এটারও একটা বেস বলতে হয় যে আমার বেস লাইনটা এটা। আর গুরুতর যে অভিযোগ আমার এই রিপোর্টটির বিপক্ষে, সেটি হচ্ছে বেস লাইন সার্ভেতে আপনাকে এন্ড লাইন সার্ভেটা বলি আমরা, যে শেষ ডাটাটা প্রকাশ করছেন, তাহলে আপনার বেস লাইন হচ্ছে 20 বছর আগে। তাহলে 20 বছর আগে কত টাকার চাঁদাবাজি হয়েছিল, এখানে আমরা ডট ইউজ করি, যে তাহলে পরের 5 বছরে কত, 10 বছরে কত, 15 বছরে কত। আমি এরকম তথ্য পাইনি, আপনি রিপোর্টটাতে দেখিনি। কিন্তু এটা ঠিক যে এই ঘটনা তো ঘটছে, কিন্তু সার্ভেটা একটা, আমি মনে করি যে একটা গুরু দোষে দুষ্ট একাডেমিক্যালি দেখলে, এবং এই যে আপনি প্রিজাম্পশনটা করলেন যে 40 লাখ 60 লাখ ট্রিপ, আমরা বলবো যে তাহলে কত টাকার সেটা হয়। বাট আমি যে দুটো নিউজ পড়লাম, অন্য বড় রিপোর্টটা বাস্তবতা কি আগের বছরগুলোর সাথে বাস্তবতা আসে যে প্রথম কথা হচ্ছে যে 30 দিনের যে কার্যক্রম আমরা সরকারের দেখলাম,
তাতে এটা অবশ্যই আপনি যেভাবেই দেখেন না কেন, হ্যাঁ সংস্কার প্রশ্নে, সংসদের প্রশ্নে আপনি যে কোনো কথা বলতে পারেন, যে জায়গাটাতে আপনি শুরু করলেন যে জনকল্যাণকর গণমুখী সবগুলো কার্যক্রম, কিন্তু আমরা 30 দিনের কার্যক্রমটা দেখেন, সেটি ইমামদের বলেন, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড বা পরিচ্ছন্নতা কর্মীর বোনাস বলেন, যেভাবে আপনি দেখেন। সো আপনি যে নিম্ন আয়ের মানুষ এই ইনফ্লেশন থেকে তাদের বাঁচানোর জন্য এটা একটা প্রক্রিয়া ছিল, সরকার আসলে বাহবাহ পাচ্ছে। আমি যেটা বলি যে এখানে এই মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন এবং অন্যান্য কর্মকর্তারা, তাদের কাছে কিন্তু এই যে পেসে, যে কথাটা রিয়াজ বললো, যে পেসে প্রধানমন্ত্রী চলছে সেই পেসটাকে ধারণ করতে হবে। আপনি তো এটা বললে হবে না যে আপনি এই সময়টা পেয়েছেন 30 দিন এবং আপনি জানেন আপনাকে ঈদ ফেস করতে হবে। আজকে সরকারের যে অর্জনগুলো, এই মানুষগুলো যদি হাসি মুখে বাড়ি ফিরতে পারতো, ফ্যামিলিতে গিয়ে যদি ফ্যামিলি কার্ডের গল্প করতো, খালখরণের গল্প করতো, সেটা কিছুটা হলেও কিন্তু ম্রিয়মান হয়েছে। 2 নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই যে বাস্তবতা যেটা, আবার সময়ের ক্ষেত্রে এখন দেখি যে আপনি 30 দিন সময় পেয়েছেন, একজন মন্ত্রীকে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, এটা নিয়ে আমার কোনো ইস্যু নাই। ইস্যু হচ্ছে এক্সপেকটেশনটা আবার এই সরকারে কিন্তু হাই করেছে। এই ভাড়া অতিরিক্ত দিতে হয়েছে, তার মানে আমি বলছি না ভাড়া অতিরিক্ত দেবো, কিন্তু এক্সপেকটেশন লেভেলটা বেড়েছে, হয়তো বা অন্যান্য ধারাবাহিক কাজগুলোর মতো এখানে আরও ভালো কাজ হবে, ভাড়া কম হবে, বা যারা সিন্ডিকেটগুলো আছে বিভিন্ন বাস স্ট্যান্ডে তাদের উৎখাত করা হবে, রাস্তায় ব্যবস্থাপনা ভালো হবে, সেটা আমরা অবশ্যই আর্গুমেন্ট করতে পারি, এটা এক্সপেকটেশনের জায়গাটা বেড়েছে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে গত সরকারের আমরা অনেক কথা বলতে পারি, অনেকভাবে সমালোচনা আমরা অনেক টকশোতে করছি, কিন্তু এই জায়গাটাতে কিন্তু সফল ছিল, একটা মডেল আপনার সামনে ছিল যে গত ঈদে বা পার্টিকুলারলি গত বছর রমজানের ঈদে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে হাটের বিষয়টা ডিল করা অন্যরকম হয়ে যায়, স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পেরেছে। আপনি সেই মডেলটা ফলো করতে পারতেন। তৃতীয় হচ্ছে যে আমরা এটা জানি যে, আমি যেহেতু উত্তরাঞ্চলের ছেলে, যে আমাদের চন্দ্রা মোড়টা একটা, আমরা বলি যে যানজটের ডেড ট্র্যাপ। কারণ হচ্ছে যে এর 5 কিলোমিটার আগে পিছে, পার্টিকুলারলি আগে অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে যে আমাদের নিম্ন আয়ের মানুষরা শেষের দিকে যাতায়াত করে। এবার যেমন বন্ধটা বেড়ে গেল, গতকাল থেকে শুরু হলো 7 দিন বা আর্গুয়েবলি 10 দিনের বন্ধ, এটা কিন্তু একটা ভালো ডিসিশন এবং ওয়েস্টার্ন মডেল এটাকে অ্যাপ্রিসিয়েট করা, এই ভ্যাকেশনগুলোকে আপনি নানান কারণে শ্রান্তি, আনন্দ টানন্দ সব মিলে। তা আপনি যদি এটা একটা কাজ করা যেত, রেশনিং করা যেত, হ্যাঁ গার্মেন্টসের অর্ডার থাকে, আগের থেকে একটু প্ল্যান করে আপনি কোন দিন কটা ছাড়বেন, কোন এলাকায় এই সাইডেরগুলো একদিন করলেন, ওই সাইডেরগুলো আরেকদিন করলেন, এই কাজগুলো করলে আরো ভালো হতো। এখন যেটা করা দরকার, একটা পয়েন্ট আমি শেষ করে নিই পারবে, সেটা হচ্ছে যে এর সাথে আজকে 7 বা 8 বা 10 কিলোমিটারের চন্দ্রা জায়গাটার জ্যামটা 20 কিলোমিটার হয়েছে, সেখানে কিন্তু রাস্তার যে কোয়ালিটি এবং খালাখন্দর, এই যে হয়তো বা সবাই বলবো যে আপনি একজন শিক্ষককে আবার ফেসিবাদকে আনলেন, অবশ্যই সেটা বলতে হবে যে এই কাজের যে কোয়ালিটি বা ডেভেলপমেন্ট প্ল্যানটা যেভাবে হয়েছে, রাস্তাটা 4 লেন করার যে সময় লাগছে, আমাদের উত্তরাঞ্চলে এটা 10-12 বছর ধরে কাজ চলছে, এই সবগুলো জিনিস কিন্তু এটাতে যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার কারণে এই যানজটটা তৈরি হয়েছে এবং সেটা নির্বিঘ্ন না হওয়ার অন্যতম একটা কারণ। আচ্ছা, তারপরও আপনি এর আগের বছরগুলোতে মানুষের ভোগান্তি কিন্তু আরও অনেক বেশি ছিল অনেক দিক থেকে। আপনি জানেন যে পদ্মা সেতু হওয়ার আগে আপনার দক্ষিণ পশ্চিমাঞ্চল, খুলনার দিকে, বরিশালের দিকের মানুষ মানে এই নদী পার হওয়া নিয়ে, আপনার এই চন্দ্রার মোড়, এটা তো আগে আরও মানে এটা 2-3 দিন ধরে এইভাবেই থাকতো, স্টাক হয়ে থাকতো, সেই জায়গাটা এখন আর একটা কথা বলি, যেহেতু আপনি একটু সায়েন্টিফিক্যালি গেলেন, 2013 সালে আওয়ামী লীগ সরকার ইলেকট্রনিক ট্র্যাকার লাগালো, যাদের গাড়ি ইউজ করি আমরা সবাই জানি, আপনিও জানেন, আপনি একটা বড় অফিস চালাচ্ছেন, এই ট্র্যাকারের টাকা আপনি আওয়ামী লীগকে কিন্তু দিয়েছেন, কিন্তু এখনো কি এই টোল প্লাজাগুলোতে আপনি ইলেকট্রনিক্যালি দিতে পারছেন? এই চিপসের টাকা, চিপস কিন্তু ইনস্টল করা আছে। তাহলে এই যে আমি বললাম রাস্তা হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, রাস্তার কোয়ালিটি, কিন্তু এই 5-7 কোটি টাকার একটা ট্র্যাকার, এই কাজটা হয় না। ঘুরে ফিরে পলিটিক্যাল বক্তব্য হচ্ছে আমার, কিন্তু ঘুরে ফিরে এদের ঘাড়ে দোষ যায় যে লুটপাটের মাত্রা বা অব্যবস্থাপনার মাত্রাটা কি ছিল, এই রাস্তাঘাটের খালাখন্দর, এই লেন করা, পাশে ব্যারিকেড দেওয়া, এই প্রকল্পগুলোতে ইনক্লুডেড। কিন্তু তারা, আপনি একটা প্রকল্প দেখেন, এই যে আমাদের কি বাস, এটা গাজীপুর থেকে যে মাঝখান দিয়ে রাস্তাটা করে রাখছে, কি বাস বলি আমরা, ওবায়দুল কাদেরের বাস, ওই যে কি বিআরটি স্পেশাল লেন নাকি, র্যাপিড ট্রান্সপোর্ট, কিভাবে আপনি এটা কিভাবে ফেলে রাখতে পারেন? তার মানে এটা করেও কিন্তু আপনি রাস্তার, আপনি এই প্রকল্প যখন শুরু হয়, যখন আওয়ামী লীগের ওই যে 2008-এর নির্বাচনের পর যখন আবুল হোসেন মন্ত্রী ছিলেন, সেই প্রেস কনফারেন্সে আমি ছিলাম, সেই সময় এই কথাটা আমি এই কারণে বললাম, রাস্তার মাঝখানে 8 থেকে 10 ফিট কিন্তু জায়গা বা 15-20 ফিট দখল করে রেখেছে। আপনি এখন ভাবেন এখনো যে জ্যামটা হয় টঙ্গীতে, উত্তরে যারা নিচ দিয়ে যাচ্ছে অন্য, তাহলে এটা তো এই কারণগুলো তো আছে, ওই কারণটাকে এখানে আনতে হবে। রাইট। তাহসিন রিয়াজ, আপনার কাছে আসি। সরকারের 1 মাস 30 দিন, ইট ইজ টু আর্লি টু কমেন্ট, তারপরও
আপনারা যেহেতু এখন বিরোধী দলের অবস্থানে, আপনাদের মন্তব্য তবুও শুনতে চাই। এই সরকারের ধরেন এই 30 দিনে বিএনপির 31 দফা রাষ্ট্র সংস্কার, বিএনপির তারেক রহমানের যে মুভ, দীর্ঘদিন দেশের বাইরে থেকে এসে, উন্নত দেশে থেকে এসে এই বাংলাদেশের তিনি ছুটির দিনে অফিস করছেন, তারপরে তিনি যে ফ্যামিলি কার্ড, তারপরে হচ্ছে কৃষকদেরকে নিয়ে কার্ড, গাছ লাগানো কর্মসূচি, বিভিন্ন জায়গায় মানে পজিটিভ আলোচনায় এবং মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে বলে অনেক ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে। আপনারা এটাকে মানে পজিটিভলি কি বলবেন নাকি নেগেটিভলি বলবেন? না, অ্যাজ ইউ সেড অলরেডি যে ইটস টু আর্লি টু কমেন্ট। দেখেন, আমরা মানে যেহেতু একেবারে নির্বাচন থেকে জাস্ট 30 দিনের যাত্রা, এটা একেবারেই ছোট একটা যাত্রা, অল্প সময়ের ব্যবধানে একটা যাত্রা। দেখেন, এইখানে আমি যে জিনিসটা মানে বড় করে দেখি সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি আপনার আসলে কোনটা অ্যাড্রেস করা দরকার ছিল। দেখেন, 30 দিনের যে কমিটমেন্ট, এই 30 দিনের কমিটমেন্ট কিন্তু আরেকটা ইস্যুর সাথেও কানেক্টেড ছিল, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন মানে কিভাবে আপনি করবেন, সেটার সাথেও কিন্তু 30 দিনের একটা কানেকশন ছিল। বাট আপনি কি ওটা দেখেছেন? আপনি কি ওটাতে ফোকাস করেছেন? ওটার সাথে কি মানুষের কমিটমেন্ট জড়িত ছিল না? ওটা কি মানুষের মানে ভাববার বিষয় না? এই ম্যাটারগুলো কিন্তু আসলে কানেক্টেড। কাজে দেখেন, আপনি যেই কার্যক্রমগুলোর কথা বললেন যে আপনি এই ধরেন 30 দিনের মধ্যে থেকে ফ্যামিলি কার্ডকে ইনস্টল করে ফেলা, উই অ্যাপ্রিসিয়েট ডেফিনেটলি। বাট দেখেন, আমরা তো বারবার বলেছি যে আমরা ওই খালি তৈলমর্দন করতে থাকবো, আমরা ওরকম কিছু মানে এক্সাম্পল আমরা বিরোধী দল হিসেবে সেট করতে চাই না। কাজে এই প্রশ্নটাও কিন্তু আমাদেরকে করতে হবে যে আপনি দেখেন 30 দিনের ব্যবধানে আপনি যখন ফ্যামিলি কার্ড চালু করে দিচ্ছেন, এটা কি, এটার পেছনে কি এই ধরনের ইন্টেনশন আছে যে আপনি মানে একটা মেসেজ ডেভেলপ করছেন বা একটা ন্যারেটিভ সেট করছেন পলিটিক্যাল স্পেয়ারে বা মানে জেনারেল স্পেয়ারে যে আপনি 30 দিনের আগে এই কাজটা শুরু করে দিলেন? মানে শুরু করে দেওয়ার জন্যই কি এই কাজটা শুরু করে দেওয়া হলো, নাকি এটার ব্যাকগ্রাউন্ডে রিসার্চ আছে, এটার ব্যাকগ্রাউন্ডে পলিসি আছে, এটার ব্যাকগ্রাউন্ডে আপনি এটার অর্থ সংস্থান কই থেকে হবে, সেটার আসলে সুনির্দিষ্ট খাতগুলো মানে আপনার কাছে মানে বিবেচনায় আছে? এই জিনিসগুলো কি আসলে ম্যাটার অফ কনসিডারেশন। আপনি যেমন দেখেন, আজকে আমরা যে সড়কগুলো নিয়ে ডিসকাশন করছি, আমরা কিন্তু ওই সময়গুলোতে এই সড়কগুলো নিয়ে আমরা প্রশ্ন করতে পারিনি। সাংবাদিকরা যারা প্রশ্ন করেছে, আমরা তো আপনাদেরকে দেখেছি একটা সময় যে আপনারা কিভাবে করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে যারা কনস্ট্রাকটিভ কোশ্চেন করতো তারা কিভাবে করে তিরস্কারের শিকার হতো, আর যারা তৈলমর্দনের প্রশ্ন করতো তারা কিভাবে অ্যাপ্রিসিয়েটেড হতো। তো এই সিনারিওগুলো তো আমরা দেখে অভ্যস্ত। কাজেই দেখেন, আমাদেরকে কনস্ট্রাকটিভ কোশ্চেনগুলোকে জারি রাখতে হবে। সরকারের অলমোস্ট 140টা সামাজিক সুরক্ষা প্রকল্প কিন্তু মানে ইতিমধ্যে আছে, মানে এটা গভর্নমেন্টের সাথে কানেক্টেড না, এগুলো ইনিশিয়েটেড কর্মসূচি 140টা, যেগুলো কমপ্লিটলি গভর্নমেন্টের চলমান এবং যেগুলো কিন্তু সরাসরি জনগণের সাথে কানেক্টেড। মানে আমরা যে ধরনের কর্মসূচি দিচ্ছি, তারেক রহমান আসার পর যে ধরনের কর্মসূচি তিনি ইনিশিয়েট করেছেন, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড থেকে শুরু করে আদার্স, এ ধরনের কর্মসূচি চলমান আছে। এবং মজার ব্যাপার, আপনি যেটা সার্চ করে দেখেন, এ ধরনের অনেকগুলো কর্মসূচি যেগুলো এখন অর্থের অভাবে প্রায় বন্ধ, এবং যেগুলো রীতিমতন আইসিইউতে নিঃশ্বাস গ্রহণ করতেছে আর কি, কোনো রকম অক্সিজেন দিয়ে, যে আমি কি চলতে পারবো নাকি চলতে পারবো না, চলতে পারবো নাকি চলতে পারবো না। কাজেই দেখেন, এই যে তাহলে এই 140টা প্রকল্পে কি হবে? এটার সাথে এটা যুক্ত করবেন যে যেহেতু এই প্রকল্পগুলো বা এই কর্মসূচিগুলো আওয়ামী লীগের সময় নেয়া, সেই কারণে তারা এটাকে নেগেটিভলি দেখছেন না। এটা যদি করে থাকে তো এক পেশে চিন্তাধারা, এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি না। আপনাদের কাছে মনে হয়েছে না, আমরা এভাবে করে দেখতে চাই না, বরং আমরা এটাকে কোন লেন্সে দেখছি। দেখেন, 140টা প্রকল্প যেহেতু এক্সিস্টিং আছে, আপনার এই প্রকল্পের সাথে কিন্তু আমার কোনো বিরোধিতা নাই। আমি জানি না বুঝাতে পারছি কিনা, যারা দর্শক তারা হয়তো এটাকে খুব মানে টেকনিক্যালি জিনিসটাকে বুঝবেন। কোনো প্রকল্পের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, বাট এক্সিস্টিং 140টা প্রকল্প যদি আপনার কাছে থাকে, আপনি কি এগুলো রিভিউ করছেন কিনা? এটা লাস্ট মিটিং মিনিটস কি ছিল, এটা লাস্ট বরাদ্দটা কোথায় ব্যয় হয়েছে, এটা কি জনগণের কল্যাণে এখন আবার রিইনিশিয়েট করার সুযোগ আছে কিনা? এই প্রকল্পগুলোতে পূর্বে তো ডেফিনেটলি দুর্নীতি হয়েছে, তাহলে দুর্নীতি যেহেতু হয়েছে, এই দুর্নীতিগুলোকে আমরা এখন ওভারকাম করে আমরা আসলে কোন জায়গায় দাঁড়াতে চাই রাষ্ট্রটাকে। একটা গভর্নমেন্ট যখন 140টা প্রকল্প ইনিশিয়েট করে, ভাই আপনি জানেন এই প্রকল্প কিন্তু আপনি চাইলেই মানে রাতারাতি জাস্ট এমনি বন্ধ হয়ে গেল, ব্যাপারটা তো এরকম না। আপনার কাছে কি এরকম কোনো রিপোর্ট আছে যে এই ধরনের প্রকল্পগুলো কোনো একটা বন্ধ হয়েছে এখন পর্যন্ত? না, আমি স্পেসিফিক আপনাকে বলছি তো 140টা প্রকল্পের মানে অধিকাংশ প্রকল্প যেগুলো বন্ধ প্রায়, আপনি ডিপ ডাউন করেন, সার্চ করেন, দেখেন, আপনি আমাকে এনকাউন্টার করেন, আই হ্যাভ নো ইস্যু, বাট আমি দায়িত্ব নিয়ে এটা বলছি। এখন কেসটা কি? কেস হচ্ছে যে আপনি ধরে নেই 141তম প্রকল্প হচ্ছে ফ্যামিলি কার্ড, তাহলে এই 141তম প্রকল্প আমরা চাই যেটা বাস্তবায়িত হোক নাগরিক সুবিধার জন্য, নাগরিকের জন্য এটা তো গুরুত্বপূর্ণ, মানুষ তো এটা থেকে অ্যাডভান্টেজ পাবে ভাই। আমি যতই গাল গল্প দিই, ভিন্ন মত আমি ভিন্ন দল করি, বাট দিন শেষে তো মানুষ উপকার পাবে। কিন্তু
এটাকে কি আমি চমকপ্রদ কোনো ফরম্যাটে নিয়ে যেতে চাই না 30 দিনের আগে শুরু করতে পারলাম ডট, এরকম না। আপনি যদি এটাকে কনস্ট্রাকটিভ ওয়েতে আপনি যদি এটার মানে ডিপ রিসার্চ করে ব্যাকএন্ড আপনার যদি অর্থ সংস্থান থাকে আপনি ডেফিনেটলি এটাকে নিষেধ করতে পারেন। এখন পর্যন্ত গভর্নমেন্টের যতগুলো ইনিশিয়েটিভ আমরা দেখেছি এই প্রত্যেকটাই জনকল্যাণমুখী ইনিশিয়েটিভ ইজ ভেরি ফাইন, বাট আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা প্রশ্ন করেছি যে এগুলোর ব্যাকএন্ডে কি আসলে আপনার কোনো পলিসি পেপার আছে, তাহলে জনগণের কাছে প্রকাশ করেন। এখন আপনার তো এই কর্মসূচি কিন্তু এখন আপনার দলীয় কর্মসূচি আর নাই, খেয়াল করে দেখেন। একটা সময় ধরেন বিএনপি যখন সরকারে ছিল না এটা ছিল তার দলীয় কর্মসূচি, বাট বিএনপি যখন এখন সরকার থেকে ফাংশন করছে কাজে এই টাকা কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার পকেটের টাকা দিয়ে কিন্তু এই কর্মসূচিগুলো বাস্তবায়িত হবে। কাজে দিন শেষে এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমার আপনার উপরে আবার ট্যাক্সের নতুন বোঝা আরোপিত হবে কিনা এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদেরকে টেকনিক্যালি দেখতে হবে। আরেকটা ব্যাপার আমি জাস্ট যুক্ত করে শেষ করি, দেখেন আরেকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে দিন শেষে ভাই আপনি কিন্তু সালাউদ্দিন ভাইয়ের এই বক্তব্যটা আছে, আমি গতকালকে একটা টক শোতে আমি এটা বাজায় শোনাইছি, আমি আর এখানে করলাম না, সেটা একেবারে খুব বোল্ড বক্তব্য আছে যে একটা রাষ্ট্রে যখন রেফারেন্ডাম হয় এই রেফারেন্ডাম জনগণের রায়ের অভিপ্রায়ের একটা ভাষা কিন্তু, এবং উনি উনি নিজের কোট করছেন, আমি ধরেন নাই বলি, ওনার নিজের কোট করা, সেটা হচ্ছে যে আপনি আর্টিকেল 7-এর দিকে তাকান, সংবিধান এই অ্যাক্সেস আপনাকে দিচ্ছে, সেটা হচ্ছে আপনি রেফারেন্ডাম করবেন এবং রেফারেন্ডামের থ্রুতে আপনি এই রেফারেন্ডামকে অনার করবেন। এবং তিনি বলছেন যে এই রেফারেন্ডাম যখন সংগঠিত হয়ে যাবে, হাবর যখন জয়যুক্ত হবে, তখন প্রত্যেক পার্লামেন্টারিয়ানরা এই রেফারেন্ডাম কেন করছেন, যে কারণে এটা যুক্ত হয়েছে, এটা বাস্তবায়নের জন্য বাউন্ড থাকবে, এই বক্তব্যটাই তিনি দিয়েছেন। কাজে দেখেন এই বক্তব্যগুলো যেহেতু তিনি দিয়েছেন, কাজে আমরা এটাই চাই যে তিনি তার মুখের কথাগুলো রক্ষা করুক। বিএনপি তো তারেক রহমান তো জনসভায় হা ভোট চেয়েছে, তার কিন্তু ইন্টারনাল কোনো ফোরামে হা ভোটের জন্য তিনি আস্ক আউট করেন, সাধারণ জনগণকে আস্ক আউট করেছে। কাজে ওই জুলাই সনদ বাস্তবায়নের দিকে আপনি আসলে ধীরে ধীরে জনগণকে নিবেন কি নিবেন না, এটার উপরে আপনার মুনাফিক হওয়া না হওয়া ডিপেন্ড করতেছে, এটার উপরে আপনার হিপোক্রেট হওয়া না হওয়া ডিপেন্ড করতেছে। আবুল হাসান রুবেল, আপনাকে এই প্রশ্নের রেশ ধরেই বলি যে আপনারা যেহেতু সরকারের একটা অংশ এখন, আপনারা কি দলীয়ভাবে ধরেন একটা বিএনপির স্ট্যান্ড ছিল, তাদের আপনার নোট অফ ডিসেন্ট ছিল যে তারা হয়তো এখন বলছে যে হ্যাঁ আমরা ওটা বলার জন্য একটা নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য বা কোনো ক্যাওয়াটিক সিচুয়েশন না হোক সেই জন্য আমরা বলেছি যে হ্যাঁ এটা হওয়া উচিত, কিন্তু তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ গণপরিষদ অর্থাৎ সাংসদরা একটা শপথে নিবে যেটা আগেও নিয়ে থাকতো সেইভাবেই যাবে, তারা দ্বিতীয় জুলাই সনদ অনুযায়ী দ্বিতীয় শপথটা তারা নেয় নাই। এইখানে আপনাদের দলীয় স্ট্যান্ড কী ছিল? আপনারাও কি বিএনপির সাথে একমত হয়েই আপনারা গেলেন সংসদে, যে আপনারাও মনে করেন যে এই জিনিসটা দরকার নাই? আর আমি বলি আপনার কথাটা একটু বোধহয় মানে হচ্ছে আর কি, মানে রিফ্লেকশন অফ রিয়েলিটি না। আচ্ছা, মানে রিফ্লেকশন অফ রিয়েলিটিটা হচ্ছে যে বিএনপি বলে নাই যে এটা সে মানে এই শপথ সে নেবে না, যেটা বলেছে যে এটা সংসদে আলাপ আলোচনার ভেতর দিয়ে এইটা হতে হবে। কারণ হচ্ছে এই সংবিধান সংস্কার পরিষদের আলাপটা আসলে যেভাবে ঐকমত্য কমিশনে হওয়ার কথা ছিল সেটা হয়নি, ফলে দলগুলোর ঐকমত্য আছে কিনা এটা না ঠিক করেই আসলে এই আদেশে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা সালাউদ্দিন ভাই বলেছেন। এটা আমি নিজে যতগুলো রাজনৈতিক দল, আমি এটা সাক্ষী, আমি বলছি যে ধরেন এই সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব লিখিতভাবে রাত্রেবেলা আমার কাছ থেকে নেওয়া হয়েছে, ফলে অন্য কেউ এসে আমাকে নানান জিনিস বুঝাইতে চাইলেই হবে না, কারণ এইটা রাত্রেবেলা আমার কাছ থেকে নেওয়া হয়েছে, আমি রাত 1টা-1:30টার দিকে এই প্রস্তাব লিখিত আকারে দিয়েছি। ফলে এটা যে ওইখানে কমিশনে আমি প্রত্যেকদিন উপস্থিত ছিলাম, এটা যে ওইখানে আলোচিত হয়নি এটা আসলে একেবারে নির্জলার সত্য কথা। এটা এই আলাপ আলোচনা ছাড়া, অর্থাৎ আপনার এই যে জুলাই সনদের ভিত্তি কি, আপনার রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা ঐক্যমত্য, এই ঐক্যমত্য ছাড়াই আপনি যখন আদেশ ওইটা দেন তখন কিন্তু আসলে ওইটা যে শর্তের উপরে তৈরি হয়ে আছে সেই শর্তটা আপনি ভঙ্গ করেন। এবং এই যে মানে ঐক্যমত্য কমিশনের যিনি প্রধান ছিলেন, বা যিনি আসলে প্রধান না, আর যিনি আসলে পরিচালনা করেছেন, তাকে আমি বারবার বলেছি যে এইটা যদি আপনার মানে এই জায়গাটা আপনি আলোচনা না করেন এবং এইটা যদি আসলে দেন, তাহলে আসলে কিন্তু এটা বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হবে। এই জটিলতাটা আসলে ঐক্যমত্য কমিশন এবং বিগত সরকারের একটা মানে আমি বলি ফেইলিওর, এবং এই জায়গাটা নতুন করে বাংলাদেশে একটা জটিলতা যে তৈরি হয়েছে এইটা আসলে অনেকে স্মুথ হইতে পারতো। আপনি সহজে জুলাই সনদের পক্ষে আর বিপক্ষে হ্যাঁ আর না ভোট নেন না কেন, আপনি 4টা প্রশ্ন করবেন 4 ধরনের, তারপরে জনগণকে আপনি অপশন দেবেন না। জনগণ আগে আপনি একটা জায়গায় আমি হ্যাঁ হইতে পারি আর একটা জায়গায় না হতে পারি। মোটা দাগে তো তাই হয়েছে
মানে আমি বলছি যে আপনি অপশন দেন নাই তো, আপনি 4টা প্রশ্ন করেছেন যখন, হ্যাঁ আমি একটা চাইতে পারি, একটা নাও চাইতে পারি, আপনি আমাকে তো অপশন দেন নাই জনগণ হিসাবে যদি আমি বলি ভোটের জায়গায়। তাহলে আপনার গণরায় বলছেন, কিন্তু গণরায়কে তো আগে আপনি ডিরেক্ট করে দিয়েছেন যে গণরায় এটা আসলে হতে পারবে না। তাহলে মোটা দাগে আপনি জুলাই সনদের পক্ষে হ্যাঁ আর না নিতেন, তাহলে জুলাই সনদের একটা ধরেন তাহলে হ্যাঁ না ভিন্ন ভোট কি- মতগুলো হ্যাঁ আমি না বলি ভোট ভিন্ন কিসের উপরে হলো আসলে? এই যে 4টা প্রশ্নের উপরে হচ্ছে। হ্যাঁ তো হ্যাঁ তা হ্যাঁ তো এই জিতলো, হ্যাঁ না যে হ্যাঁ মানে তো জিতলো। আমি বলছি আপনি আসি যে এই হ্যাঁ না ভোটটাতে যে আপনি এই 4টাতেই হ্যাঁ অথবা 4টাতেই না বলতে পারবেন, এটি তো অগণতান্ত্রিক। আপনি কারণ হচ্ছে আপনি জুলাই সনদ যখন করেন তখন আপনি বলেছেন যে ভিন্ন মত বাস্তবায়িত হতে পারবে, যারা বিজয়ী হয়ে আসবে, তারা যারা বেশি ভোট পাবে, জনগণের ভোট পাবে, তাদের মত অনুসারে তারা বাস্তবায়ন করতে পারবে। এইটা হচ্ছে একেবারে প্রেমিস। জুলাই সনদের ভিতরে বারবার লিখিত আছে দেখবেন। জি, note of হ্যাঁ, dissent, হ্যাঁ। হ্যাঁ। যারা এই জয়ী নোট হয়ে অফ আসবে, ডিসেন্ট আপনি নাই করে দেন কিভাবে? তারা- আদেশে দেওয়ার সময় এই নোট অফ ডিসেন্ট আপনি নাই করে দেন কিসের ভিত্তিতে? আপনার ব্যক্তিগত ইচ্ছায়। আপনার ব্যক্তিগত ইচ্ছাকে যখন আপনি জনগণের ইচ্ছা আকারে চাপায় দেন, জনগণের আর কোনো অপশন থাকে না, কারণ জনগণ তো পরিবর্তন চায়, ফলে হ্যাঁ ভোট দিবে। হ্যাঁ, এখন আপনি আপনার ইচ্ছাটাকে জনগণের ইচ্ছা আকারে যাতে বাধ্য হয় জনগণ এটা করতে, সেটা যদি আপনি চাপায় দেন, সেটা গণতন্ত্র বলে না। কিন্তু গণতন্ত্র হচ্ছে আসলে সকলের মতের স্বাধীনতাতে প্রকাশ করা। ধরেন সরকারের পক্ষ থেকে প্রথম থেকে যেভাবে প্রচার করা হয়েছে, সেটা আমি বহু টকশোতে বলেছি যে সরকারের এইটা প্রচার করার আসলে এখতিয়ার নাই। যা আগামী সংসদে হবে সেটার পক্ষে হ্যাঁ বা না এটা প্রচার করার দায়িত্ব সরকারের না, এটা জনগণ ডিসাইড করবে এবং জনগণ ডিসাইড করে এ জায়গাটা আসবে। এখন আমরা কিন্তু সংবিধান সংস্কার পরিষদের আমি যে প্রক্রিয়াই হোক, যেভাবেই হোক, না যে প্রক্রিয়ায়, এই প্রক্রিয়াটা যদি ঠিক না হয়, প্রক্রিয়া যদি গণতান্ত্রিক না হয়, তাহলে সেটা কোনো দিন আপনার একটা গণতান্ত্রিক আসলে গণতন্ত্র নিয়ে আসবে না। এটা হচ্ছে বলে তার মানে ইন্টেলেকচুয়াল ভাইস। এই গণভোটটাকে এখন আর আমলে নিচ্ছে না। না না, বর্তমানে আমি বলছি যে আমি এইটার পরবর্তীতে যেটা আমি বলছি যে ধরেন এই যে জনগণের আসলে অভিপ্রায় কি, অভিপ্রায় নিয়েই তো আসলে আলোচনা হয়। জনগণের অভিপ্রায় হচ্ছে সংস্কার হবে, তাহলে এই সংস্কার জুলাই সনদ অনুসারে হবে, এটি জনগণের অভিপ্রায়। তো জুলাই সনদ অনুসারে সংস্কার হবে, আমি মনে করছি বলেই এই সংস্কারই হতে হবে। এই যে এই ধারণাটাই আমি বলি ইন ইটসেলফ অগণতান্ত্রিক। এই ধারণাটা অগণতান্ত্রিক এবং এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে, সেই প্রক্রিয়াটা অগণতান্ত্রিক এবং তারা এটা ক্ষমতার সুবিধা নিয়ে করেছে। জি, তারা ক্ষমতায় ছিলেন, না হলে আমরা নির্বাচন দিব না, না হলে অমুক করবো না, এই সমস্ত নানান ধরনের যে সমস্যা, এই সমস্যাগুলো আসলে হাজির করে তারপরে যে জায়গায় একটা পর্যায়ে তো ইলেকশন কমিশন এসে বলেছে যে তারা এটা না, পারে না। ইলেকশন কমিশন বলেছে, সরকার বলে নাই। আচ্ছা, মানে আমি তিনটা আলাদা আলাদা বলছি যে ঐক্যমত্য কমিশন, ইলেকশন কমিশন, সরকার। জি, হ্যাঁ, এখানে ইলেকশন কমিশন কিছু করে নাই। আচ্ছা, যেই মানে ঘটনাটা গন্ডগোলটা পেকেছে সেটা হচ্ছে আসলে ঐক্যমত্য কমিশন অর্থাৎ এবং সরকারের আদেশের নির্বাচন ভেতর দিয়ে। কমিশন, বিএনপি অথবা সরকার সঠিক পথেই আছে। আমি মনে করি যে সঠিক পথে আছে, যেটা আসলে আলোচনা হয়নি, হওয়া উচিত, সেটা আলাপ আলোচনা হওয়ার ভেতর দিয়ে আসলে ফাইনাল হবে। আচ্ছা আচ্ছা, অধ্যাপক আব্দুল আল মামুন, আপনি যদি এই বিষয়টা নিয়ে কথা বলতে চান। আমার প্রশ্নটা ছিল অন্য, যে সরকারের যেহেতু 30 দিন হলো, এই 30 দিনের মূল্যায়ন নিয়ে শুনবো। তার আগে আপনি যদি আরেকটু যুক্ত করতে চান যে সংবিধান সংস্কার যে পরিষদ হওয়ার কথা ছিল, সেটি আসলে বিএনপি করে না এবং সেটা মোটামুটি ঠিকই আছে। আপনারও কি? আমি একটা আলোচনা, একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যেমন সংবিধানের সবসময় দোহাই দিয়ে কোর্টের ঘাড়ে চেপে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে, আর এই সরকারও করছে কিনা। আমি মনে করি যেটা খুবই একটা প্রিএমটিভ অ্যাপ্রোচ এবং পলিটিক্যাল গেইন নেওয়ার চেষ্টা, বা আপনি অন্যখানে রাজনীতি করতে না পেরে এদিকে যাচ্ছেন, কারণ এটা ইম্যাচিউর। কারণ বিএনপি এখন যতটুকু আমি বুঝি, যে বিএনপি এখন বুঝছে যে কথাটা ভাইয়া শেষ করলেন, যে আমরা এটা করব, আলোচনা করব, তারপরে আমরা এটার দিকে ইমপ্লিমেন্টেশনের দিকে যাব। এবং উনি 100% ঠিক বলেছেন যে সমস্যাটা তালগোলটা পাকিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক
ধরে নিলাম যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, অন্যান্যরাও ছিল বা সংখ্যাধিক্যে অন্যদের চেয়ে কালেকটিভলি ইভেন কম, কিন্তু সেই ভয়েসটাকে আপনি পুরোপুরি ইগনোর করে যারা সিগনেচার করলো যে আমার নোট অফ ডিসেন্ট এটা থাকবে, কিন্তু আপনি প্রশ্নগুলো এমনভাবে করলেন, গণভোটে এমনভাবে নিয়ে গেলেন জুলাই সনদ সব বাস্তবায়ন হয়ে যাচ্ছে, আবার আপনি সব কুল ঠিক রাখবেন। এটার কারণটা হচ্ছে যে আপনি একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা না, করেছেন। এইটাও তো রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে নাই। না, এটা করেনি, ওই বাস্তবায়ন পদ্ধতি পরামর্শ করে করেনি, তাদের নিজের মতো করে করছে। এই ডিসকাশনটা তখন তারা তাড়াহুড়ো করে করছে, খুবই তাড়াহুড়ো করে। রিয়াজ ইফ আই এম নট রং। আপনি ওই বাস্তব না, এখন সমস্যাটা মানে সমস্যাটা যখন কমিশন যখন হয় তখন এরকম একটা বিষয় ছিল যে ওই সব রাজনৈতিক দলকে এমন লোকগুলোকে নিয়ে আসা এবং তাদেরকে দায়িত্ব দিয়ে দেয়, সব রাজনৈতিক দল যেভাবে বলে সেভাবেই হবে, এরকম বিষয়টা ছিল। পরবর্তীতে যেই সুপারিশগুলো আসে এবং যে জায়গাটায় সিদ্ধান্তগুলো আসে, procreate ওই যে বললাম, পুরোটাই ভুল। সেই জায়গাটা চাপিয়ে দেওয়া। যখন একমত হইতে 152টা পারছিলেন না সবাই, কতটা? তখন তারা গণভোটের বিষয়টা এখানে গণভোটের বিএনপির পক্ষ একমত হওয়ার থেকে সাথে না হওয়ার সাথে গণভোটের সম্পর্ক নাই। গণভোটের এটা দরকার প্রক্রিয়া, এখন। গণভোটের প্রক্রিয়াটা এসছে আসলে আপনি জনগণের অনুমোদন নেবেন এই জায়গা থেকে। এবং সেই অনুমোদনটা তো এখনো নৈতিক। আপনি পার্লামেন্টে মানে না হ্যাঁ, ভেট করলে নৈতিক, এটা মূলত নৈতিক। হ্যাঁ, নৈতিকের জায়গাটা আপনি কতটুকু নৈতিকভাবে নেবেন, আর যেমন রিয়াজ বললো যে মুনাফিকের লেভেল এখন নিয়ে যাবেন কিনা, সেটা নৈতিকের জায়গাটা। আমি আসলে সংস্কারের এই বিষয়টা উনি সুন্দর করে বলছেন। আমার এখানে কমেন্ট হচ্ছে যে আমি মনে করি এখানে রাজনীতির টেবিলে এটাকে না এনে সংসদে সমাধান করা, এবং বিএনপি যেটা বলেছে যে 31 দফার আলোকে তারা তো একটা ম্যান্ডেট নিয়েছে সংসদে, তারা এখন সরকার গঠন করেছে, প্রধান দল হিসেবে গেছে, এবং তাদের যে সংস্কারগুলো আমি দেখতে চাই যে বিএনপি এখন আসলে সময় কম, আমি অন্য আলোচনায় যাবো একটু। আচ্ছা, সেটা হচ্ছে যে এটাতে না করে বরং কিছু কিছু ঈদের পরে দেখতে চাই যে বিএনপি যে সংস্কার প্রস্তাবটা বাস্তবায়ন করার চেষ্টা করেছে সেদিকে গেলে আমি ধারণা এটা শুধু জনগণ, অন্যান্য পক্ষ যারা আছে রাজনৈতিক পক্ষ, তাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে, এবং সাথে সাথে ওই আলোচনাটা চালু থাকুক যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে নাকি তার বাইরে করা যাবে, কিন্তু এটা কোনোভাবে দেখতে চাই না যে সংস্কার হচ্ছে না। আরো একটা বটম লাইন বলি, আমার ধরে নিলাম যে 80টা তো নাকি না 82টা জুলাই সনদে 84টা, এই 84টার মধ্যে বিএনপি 13টা নোট অফ ডিসেন্ট, এবং ধরে নিলাম যে নোট অফ ডিসেন্ট, ওটা ধরে নিলাম আমি। তারপরেও আপনি বাদ দেন 84টার থেকে 13টা, তাহলে থাকে আপনার প্রায় 71টা। এই 71টা বাস্তবায়ন করেন না আপনি। বাংলাদেশের যে এখন শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক কাঠামো, নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার যে গতানুগতিক ধারণা সবকিছু পরিবর্তন হবে, সাথে ওই 13টার মধ্যেও কিন্তু 50% মোটামুটি, যেমন আপার হাউস আপনি ধরে নিচ্ছেন যে ওইখানে গার্বেজ করবেন, যারা হাইরে গেছে তাদেরকে দিবেন, ওয়েট সেখানে যদি সঠিক সিলেকশনে আপার পাসটা হোক। আমার বটম লাইনটা হচ্ছে যে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হোক, 71টাও যদি হয় তারপরেও এটা অনেক বড় অর্জন হবে বলে আমি মনে করি। এখন তারপরে সেটা জাস্টিফিকেশন হবে না হবে সেটা সংসদে এই ডিবেটটা চলবে, বাট এটা সময় না। কেন বলছি এটা, আপনি যে জায়গাটা আমি প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলাম, আপনি যে প্রশ্নটা করছেন যে সরকারের 30 দিনকে কীভাবে দেখি, আমি মনে করি যে সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সরকার এই মুহূর্তে যে প্রায়োরিটি ঠিক করেছে, যেখানে একটা আনরেস্ট চলছে ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে ইনফ্লেশনের লাগাম টানতে পারেনি গত সরকার, এই সরকারকে সেই ব্যবস্থা অবশ্যই নিতে হবে। কিন্তু প্রোগ্রামগুলো যদি আপনি দেখেন, সেটা আমি ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, অনেকগুলো আলোচনা হচ্ছে, কিন্তু আপনি যদি একটা একটা করে প্রোগ্রাম ধরে দেখেন, মুয়াজ্জিনদের বেতন থেকে শুরু করে, কৃষক কার্ড থেকে শুরু করে, স্কুলের বেতন কমানো থেকে শুরু করে, অফিস ঠিক করা থেকে শুরু করে, এমপিদের গাড়ি সুযোগ বাতিল, প্রত্যেকটা কাজ কিন্তু জনমুখী এবং কল্যাণকর। সেজন্য আমি মনে করি এই মুহূর্তের প্রায়োরিটি, আমি সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে সংস্কার প্রয়োজন অবশ্যই করতে হবে। এই মুহূর্তে 30 দিনে যে গভর্নমেন্টের প্রায়োরিটি ছিল, শতভাগ সঠিক একটা অ্যাপ্রোচ দিয়েছে, যে সাধারণ মানুষ যেখানে সাফারিংটা হচ্ছে। কিন্তু এই জায়গায় আপনার কোনো প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা? যেমন এখানে স্বস্তির জায়গায় যেমন আছে, আশার জায়গায় যেমন আছে, কোনো কোনো জায়গায় কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যেমন দুদক চেয়ারম্যান এবং আরও 2 কমিশনার, তাদের যেভাবে এক রকমের পদত্যাগ অথবা জোর করেই করা হয়েছে, এরকমই অনেকেই মনে করেন। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ওটা আমি নিজেও বলতাম, আপনি বিদায় করা, আমি এটা বলতাম আসলে, মানে আপনি না বললে আপনি ভাবার কোনো কারণ নেই, আমি সেটা বলতাম না। আচ্ছা, তো সেগুলো হ্যাঁ, ওটা এখন যেহেতু প্রশ্নটা করে ফেলেন আপনি, সেখানে কিছু আপনার অ্যাপ্রোচের এবং পারসেপশনের ইস্যু আছে। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের পারসেপশনে বাংলাদেশ ব্যাংকের, আমি একজন শিক্ষক হিসেবে যেভাবে দেখতে চেয়েছি, একজন অর্থনীতিবিদ, খুব অভিজ্ঞ, ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছেন, IMF বা ব্যাংক একটা ক্যারিয়ার আছে, এটা আপনি দেখে দেখে মডেলটা তৈরি হয়েছে যে এই লোক সাকসেসফুল হয়। সব বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি সাকসেসফুল হয়েছে আগে? 2, এখন এইটা একটা ব্যবসায়ী, তার স্টেক আছে এখানে, সে যে ব্যর্থ হবে আপনি কেন বলছেন? আমি যেটা, আমার অ্যাপ্রোচটা হচ্ছে যে আমরা লেট আস সি, যে হ্যাঁ নিয়োগটা নিয়ে প্রশ্ন আমরা তুলতেই পারেন। আমি যেটা চাই যে এই গভর্নর তার কাজের মাধ্যমে প্রমাণ করবে, এবং বিএনপি সরকার সবচাইতে
বড়। একটা হচ্ছে যে ওনার ঋণ খেলাপির অভিযোগও আছে, আর একটা হচ্ছে যে তাকে যে প্রক্রিয়া এখান থেকে অপসারণ করা হবে না, এই প্রক্রিয়াটা নিয়ে তো ওই জন্য বললাম, সেই জায়গায়- পারসেপশনটা হচ্ছে যে আপনি, হ্যাঁ ধরে নিলাম যে কেউ কেউ বলছে যে বিএনপির সাজানো নাটক, তাদের লোক দুইটা করেছে, আবার কেউ কেউ বলছে, তারা বলছে যে না এটা আমাদের এটার সাথে কোনো সম্পর্ক নেই। আমি ওটা তো একটা প্রক্রিয়ার কথা বলছি, সরানো, আপনার এন্ড রেজাল্টটাতে যাচ্ছি আমি, বা কোনো মব, আসলে যেটা উত্তরটা সরাসরি দিয়ে দিই, ওই মব সহ কোনো মবই এক্সপেক্টেড না, এবং এই প্রক্রিয়াগুলো আর যেন না হয় সেটা আমরা দেখতে চাই না। কিন্তু নিয়োগে যেটা বলতে চাই, যেখানে এই মুহূর্তে এটাকে নিয়ে অতি উৎসাহী রাজনীতি না করে একটু আমরা দেখি, সমালোচনা করব, কিন্তু এমন যেন না করি তাকে একেবারে আমরা বলে নিচ্ছি সে পারবেই না, সেটা তাকে প্রমাণ করতে হবে। আরেকটা জায়গায় আমি বলি যে অর্থায়নের যে কথাটা আমরা এই মুহূর্তে ভাবছি, একটা খুব বেসিক, আপনি জানেন যে গভর্নমেন্ট পরিচালনার নতুন সরকার আসলে একটা হচ্ছে যে আপনি এক্সিস্টিং যে বাজেট থাকে তার মধ্যে একটা আপৎকালীন ব্যয় থাকে। এছাড়া যে কোনো সরকার দায়িত্ব নেওয়ার পরে তার একটা যে মূল উদ্যোগগুলো থাকে, একটা ফান্ডই থাকে অর্থ বিভাগের কাছে, যেটা তারা সাপোর্ট দেয়। তৃতীয় হচ্ছে যে অন্যান্য এক্সিস্টিং প্রকল্প যদি থাকে সেই প্রকল্পগুলো সমন্বয় করা হয়। সে কারণে এই যে অর্থের উৎস, আর একটা জিনিস স্পেসিফিক একটা কথা বলে আপনারা ব্রেকে যাবেন না, আমরা ব্রেকে যাব না, আমরা আমাদের অনুষ্ঠানে কোনো ব্রেক নেই, এটা ব্রেকলেস। আমি একটা জিনিস শেষ করে নিই, সেটা হচ্ছে যে সেই জন্য অর্থের উৎসের চেয়ে এখন যে কাজ, অর্থের উৎস নিয়ে আসলে আমি ব্যক্তিগতভাবে ডেভেলপমেন্ট সোশ্যালজি স্টুডেন্ট দেখি না। লাস্ট কথা বলে নিই, সেটা হচ্ছে যে খাল খননের যে বিষয়টা এসছে, খাল খননের এই প্রকল্পগুলো ম্যাক্সিমাম হচ্ছে আগে নেওয়া প্রকল্প। আগে নেওয়া বলতে মানে এই প্রকল্পে প্রত্যেকটা আমাদের 4টা অর্গানাইজেশন নর্মালি খাল খননে কাজ করে, পানি উন্নয়ন বোর্ড, কৃষি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর, আর এই বরেন্দ্রর আন্ডারে কিছু হয়। তো প্রত্যেকটাতে একটা বাজেট থাকে, এবং যে খালগুলো খনন করা জন্য পরিকল্পনা করা হচ্ছিল দীর্ঘদিন থেকে, কিন্তু এগুলো পরিকল্পনার মধ্যে ছিল কিন্তু করা যায়নি। এবং আরো একটা জিনিস যে 8 বছরের মধ্যে সর্বোচ্চ দামে, এই নিউজটা আমি দেখিনি, যেটা রিয়াজ বললো, এটা আমি নিউজটা আমার চোখে আসেনি, কিন্তু যেটা বলতে চাই যে এই, আমি বলতে দেখিনি আমি নিউজটা, সেটা হচ্ছে যে এই যে অর্থায়নটা হচ্ছে এবং এই যে খালগুলো খনন করা হচ্ছে, এটা কিন্তু পরিকল্পিত, কিন্তু এটা করা যায়নি। এখন যে অনেকগুলো প্রকল্প নিয়ে আছে, বিএনপি হয়তো বা ওই প্রকল্পটা চুজ করছে যেটা সবচেয়ে ইফেক্টিভ হবে, এবং সেখান থেকে বেস্ট আউটকাম বের করা। অনেক ধন্যবাদ। তাহসিন রিয়াজ, এই বিষয়টা নিয়েই বলবেন কিনা? এর সাথে ধরেন যে সব বিষয়, এই যে খাল খননের বিষয়টা আসলো, প্রশাসক যেভাবে যে প্রক্রিয়ায় নিয়োগ হলো সিটি কর্পোরেশনগুলোতে, জেলা পরিষদের প্রশাসক যেভাবে নিয়োগ হলো, ভিসি কয়েকজন ভিসিকে যেভাবে নিয়োগ দেওয়া হলো, এই সব জায়গা নিয়ে কোনো প্রশ্ন কি আপনাদের আছে কিনা? না, প্রশ্ন তো ডেফিনেটলি আছে, এবং একটা ব্যাক টু ব্যাক আমরা বলেছি। দেখেন হতে পারতো, মানে আপনি সলিউশন কি দেখেন? সলিউশন আমি বলি, দেখেন কি হতে পারতো, সেটা একটা ম্যাটার অফ কোশ্চেন। তার আগে একটা বড় কোশ্চেন হচ্ছে যে যেহেতু আপনি একটা গভর্নমেন্ট রান করেছেন, আপনি জনগণের মানে পুরো পাবলিক স্ফিয়ারে কি ধরনের মেসেজ দিচ্ছেন। আপনি খেয়াল করে দেখেন, ধরেন একেবারে 10 জন, যে 10 জন নির্বাচনে হেরেছেন, এরকম 10 জনকে আপনি প্রশাসক বানিয়েছেন। তাহলে একটা লোক নির্বাচনে হারলো, আপনি তাকে প্রশাসক বানান, ধরেন ফারাবি ভাই, এটা আমি বানালাম, এই প্রশ্নটা বিএনপির পক্ষ থেকে উত্থাপিত হতো কিনা? আমি একদম বেসিক নিয়ে আলাপটা করি। তাহলে আপনি এমন কার্যক্রম, যেই কার্যক্রমটা আসলে মানুষ দ্বারা উত্থাপিত, মানে নেগেটিভলি উত্থাপিত হয়, এই কাজটা তো আপনি করছেন। আপনি যতই এখন মানে ব্যাখ্যা দেন এটার, ব্যাপারটা এটাই যে আপনি এটা করছেন। এখন দেখেন ব্যাপারটা কি হয়েছে, কমপ্লিট প্রাইস পোস্টিং, কোনো ডাউট নাই যে এইসব জায়গায় আপনি মানে বিভিন্ন ধরনের সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা প্রশাসক, আপনি কিছুদিন আগে নির্বাচন নিয়ে মরিয়া ছিলেন। উই ডো নট হ্যাভ এনি প্রবলেম, উই আর অ্যাপ্রিসিয়েটিং। নির্বাচন লাগবে, গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, গণতন্ত্রের পদযাত্রায় আপনাকে অনেক দূর আগে যেতে হবে। তো আমরা এই আগানোতে তো আপনার সাথেই হাঁটলাম। এখন আপনি আইসা বলতেছেন যে আপনি জেলা প্রশাসক নিয়োগ দিয়ে আপনি প্রশাসন চালাবেন। আচ্ছা, কতদিনের জন্য প্রশাসন চালাবেন? কতদিনের জন্য? দেখেন এই যে না, কিন্তু আজকে স্থানীয় সরকার মন্ত্রী আজকে বলেছেন যে এটা 1 বছরের মধ্যে তারা করতে চান। আমি জাস্ট এই লাইনটা বলি, লাইনটা বললে আপনি বুঝবেন। দেখেন এই যে প্রশাসক নিয়োগ দেয়া, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমরা দেখেছি হচ্ছে ইন্টারিমের সময়। ইন্টারিমের সময় একটা পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছিল, ক্রাইসিস তৈরি হয়েছিল। কেন হয়েছিল এটা আপনি জানেন। একেবারে পুরো স্থানীয় প্রশাসন লিটারালি ব্ল্যাঙ্ক হয়ে গেছে, খালি হয়ে গিয়েছিল। তাকে ওই ভ্যাকিউমটা ফিল আপ করার তাকে দরকার ছিল। ওই সময় যেহেতু একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, দেখেন মানে একদম ধরেন এখানে আমরা কোনো দল রিপ্রেজেন্ট করতেছি না, বেসিসটা ধরে ডিসকাস করি না। ওই সময়টাতে একটা পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হলো। তারা যেটা করলেন, ওই সময় তারা প্রশাসক নিয়োগ দিলেন নিজেদের পক্ষ থেকে। প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দি মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে, যখন আপনি নিয়োগ দিবেন, এটা তো ভোটে নির্বাচিত হয়, যখন আপনি নিয়োগ দিবেন আপনার ওইখানে সময় টাইমলাইন মেনশন থাকবে। আপনি খেয়াল করে দেখেন ওই সময় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের ক্ষেত্রে টাইমলাইন মেনশন করে দেওয়া হয়েছে, পূর্ণ মেয়াদে। আচ্ছা,
আমি শেষ করি। জি। আপনি এই ধরনের নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি টাইমলাইন নিয়োগ, মানে টাইমলাইন নিয়ে তাদের জন্য কোনো নির্দেশনা নাই। তাহলে আমরা ধরে নিব যে আপনি এদেরকে অনন্তকাল ধরে আপনি কোশ্চেন তো আপনি আমাকে করার সুযোগ করে দিয়েছেন। জি, কাজে না, আমি প্রশ্নটা করে রাখলাম। আজকে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন যে 1 বছরের মধ্যে তারাই নির্বাচন করতে চান। ফাইন, এটা বলেছেন। Where is the document? না, এটা বলেছেন তার মুখের কথা। মুখের কথা, পরে এগুলো হয়তো মুখের কথা অনেক শুনছি আমরা। এখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বললেন, সেখানে আপনার দলের নেতারাই সেই সরকারের মধ্যে ছিলেন এবং এই অভিযোগ আছে আপনার দলের নেতারাই তাদের খেয়াল খুশি মতো তাদের মনোনীত ব্যক্তিকে প্রশাসক হিসেবে বসাইছেন এবং তার নামে দুর্নীতির অনেক অভিযোগ এই সময়টাতে। ওয়েল, আপনি আমাকে একটু দেখান দুর্নীতির অনেক অভিযোগ। তো আপনি ধরেন একটা অভিযোগ আপনি আমাকে দেখান যে এই ধরনের কারোর ব্যাপারে আমাদের দলীয় কোনো লোক ছিল যে দুর্নীতির দায়ে প্রমাণিত হয়েছে, আপনি না, আমাকে দেখান। সেই প্রমাণ তো সময় সাপেক্ষ ব্যাপার। আমি আপনি তো দেখেন, হ্যাঁ সময় সাপেক্ষ ব্যাপার। কাজেই দেখেন, যখন একটা জিনিস আনপ্রুভড, এটাকে তো আমি ম্যাটার অফ এভিডেন্স হিসেবে ধরে নিতে পারতেছি না। আমার কাছে সুযোগ নাই, আপনার কাছেও সুযোগ নাই। আপনার কাছে সুযোগ থাকলে আমাকে সুযোগ দেখান, আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি। সেকেন্ড অফ অল, আমি আপনাকে বলি, জি, জাতীয় নাগরিক পার্টি বা জাতীয় নাগরিক কমিটি ওই সময় যখন হলো, এর তো কোনো পলিটিক্যাল লেগেসিই ছিল না। সে পুরান নেতা ধরে আনবে কই থেকে? দল হিসাবেই তো এই দলটা নতুন। কাজে আপনি যদি আমাকে বলেন না, যে তাদের পছন্দ মতো ব্যক্তিকে ইয়ে দেয়া হয় না, এটার বেসিস কি? ধরেন আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি কিভাবে মানে ধরে নিলেন যে আমার পছন্দের ব্যক্তিকে আমি সেখানে বসাইছি? মানে অন বেসিস অফ হোয়াট? আচ্ছা, উত্তরের প্রশাসককে কিভাবে বসানো হয়েছে? আপনি আমাকে বলেন, সে কার পরিচিত ছিল, আপনি আমাকে বলেন উত্তরের ঘনিষ্ঠজন ছিল? উত্তরের প্রশাসক নিয়ে আমি আপনাকে বলি, উত্তরের প্রশাসকের প্রোফাইল কি আপনি দেখেছেন? উত্তরের প্রশাসক বাংলাদেশে, আমি তার সাথে কিন্তু আমার ব্যক্তিগত পরিচয় নেই, আমার অন ইয়ারে বলছি, কিন্তু উত্তরের প্রশাসকের প্রোফাইল আপনি দেখেন, তিনি বাংলাদেশে নদী খাল নিয়ে, ঢাকায় স্পেশালি তার লম্বা সময়ের কাজ আছে। তিনি এই প্রশাসকের পয়েন্টে, প্রশাসকের জায়গায় তিনি তার প্রোফাইল দিয়ে বেস্ট ফিট হন। আপনি এখন তার প্রোফাইল অ্যাসেস করে দেখেন, জি, তার ও এক্সপেরিয়েন্স দিয়ে দিতে বেস্ট ফিট হয়। এখন প্রবলেমটা কই দেখেন, প্রবলেমটা হচ্ছে আপনি দুইটা সিনারিও এক করার সুযোগ নাই। কারণ এই এক্সাম্পলটা যদি আমি সেট করতাম, বিএনপির কোনো লোকজনই আমরা চাইপা ধরতো যে এটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল। আচ্ছা ধরে নেই ইন্টারিম গভর্নমেন্ট ভুল করছে, আপনি ভুলটা করতেছেন কেন? বিএনপি কি ভুল করলো? সে প্রশাসককে কি এখন আপনার দল থেকে বা জামাত থেকে নিয়োগ দিবে? না, আমার দল থেকে নিয়োগ দেওয়ার দরকার নাই, আপনি নিরপেক্ষ লোক নিয়ে আসেন। এই নিরপেক্ষ লোক কোথায় পাবে? অবভিয়াসলি আছে। দেখেন, একটা হচ্ছে পোস্ট হোল্ড করা ব্যক্তি আছে, মানে নিরপেক্ষ আপনি কিভাবে যাচাই করবেন? হ্যাঁ, পার্সোনাল চয়েস বলে একটা ম্যাটার থাকে, কিন্তু একটা লোক যখন আপনার দলের পোস্ট হোল্ড করে, খেয়াল করেন ভাই, দুই জিনিস। একটা লোক যখন আপনার দলের পোস্ট হোল্ড করে, কিছুদিন আগে সে আপনার কাছ থেকে মনোনয়ন চায়, আপনি তারে মনোনয়ন দেন না, নির্বাচন করে, নির্বাচনে হাইরা যায়, এরকম একটা লোককে নিয়ে যদি আমরা প্রশাসক বানান, ভাই প্রশ্নটা উত্থাপিত হয়। আরেকটা ব্যাপার আমরা একটু সময় দিতে চাই ইয়া ভাইকে, রুবেল ভাইকে। আপনি আমাদের হাতে রুবেল ভাইকে সময়, যাওয়ার আগে 30 সেকেন্ড সময় নেই। রুবেল ভাইকে যাওয়ার আগে 30 সেকেন্ড সময়। রুবেল ভাই একটা কথা বলছেন, প্রথমত বলছেন যে এই সরকারের কোনো রাইট ছিল না, এই সরকার প্রচারণা করতে পারে না, ভুল। বাংলাদেশের আগে যতগুলো রেফারেন্ডাম হইছে, জিয়া রহমান থেকে শুরু করে খালেদা জিয়া, প্রত্যেকেই গণভোটের পক্ষে বা জনগণের রাস্তা চাইছে, ভোট চাইছে, এবং এবার এসে তারেক রহমানও চাইছে। কাজে রুবেল ভাই এখানে বলুক তারেক রহমানও ভুল করছে। তারেক রহমান সময় সরকারে ছিল না, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তখন সরকারে চাইছে, এরকম एग्जांपल আমি দিলাম। আরেকটা ব্যাপার আমি বলি, দেখেন এটা তারেক রহমানও চাইছেন, এটা শফিকুর রহমানও চাইছেন, এটা আপনার দলের, তারা তো, কিন্তু রুবেল ভাই যেটা বলছেন যে সরকার এটা প্রচারণা করতে পারতো না, সেটা ভুল বলেছি। এবার দ্বিতীয় পয়েন্টটা বলে দিই ছোট করে, সেটা হচ্ছে 3 ফেব্রুয়ারি, আচ্ছা 29 জানুয়ারি, আচ্ছা নভেম্বর 29, তিনটা টাইমলাইন এক জায়গায় নেন। তিনটা টাইমলাইনে দাঁড়ায় দেখেন জুনায়েদ সাকিব ভাই গণভোটের পক্ষে কি ধরনের বক্তব্য দিছে। আর কোনো কথা বলবেন না। থ্যাংক ইউ। রুবেল ভাই, এখন বলি, প্রথমত হচ্ছে যে এটা আমি বলছি যে এই বোঝাটা ভুল। সরকার আসলে গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে ক্যাম্পেইন করতে পারে না। আচ্ছা, আপনি আপনার বক্তব্য বলেছেন, আগেই বলেছেন, এবং এই বিষয়ে নির্বাচন কমিশন তখন ব্যাপারটা হচ্ছে যে ওই পলিটিক্যাল গভর্নমেন্ট তার পক্ষে প্রচার করে, এটা আসলে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না। ফলে দুইটা তুলনা আসলে তিনি যে অভিযোগগুলো করেছেন যে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে যেই সব বিষয়গুলো বিএনপি কনসিডারেশনে আনতে পারতো, আনে নাই, আপনি কি সে বিষয়ে দ্বিমত পোষণ করেন? আমি মনে করি দ্বিমত পোষণ করি। আমি দ্বিমত পোষণ করি হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এই যে প্রশাসক নিয়োগ প্রক্রিয়াটাই একটা আসলে অস্থায়ী প্রক্রিয়া। ফলে শীঘ্রই নির্বাচন শুরু হয়ে যাবে, এবং নির্বাচন শুরু হয়ে যাবে এটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আস্তে আস্তে মানে ইয়ে পর্যন্ত আসবে। কিন্তু তাদের যে প্রজ্ঞাপন, তাদের যে নিয়োগ, সেখানে কিন্তু লেখা ছিল পূর্ণকালীন, পূর্ণ মেয়াদে তাকে নিয়োগ দেয়া। মানে এটা হচ্ছে যে মানে আপনি যখন পর্যন্ত ইলেকশন হবে, তখন কি আসলে থাকবে? এটা যতই আপনি লেখা থাকুক, রুবেল ভাই মানে এটা সহজ কথা, পাথর চাপা দিয়ে, হ্যাঁ, মানে এটা সহজ কথা যে আসলে যখন নির্বাচিত হবে, এই নির্বাচিত হওয়ার পরে তার আসলে মানে এটার কোনো প্রয়োজনীয়তা নাই। ফলে এই ইলেকশনের প্রক্রিয়া যাওয়ার আগ পর্যন্ত এটা এখন ওইটা তার নিয়োগপত্রে কি লেখা আছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না।
আচ্ছা। মানে আমার বক্তব্য হচ্ছে যে ইলেকশনটা হচ্ছে কিনা, এবং ইলেকশনটা যখন আসলে মানে একটা শিডিউলড হবে, শিডিউল ঘোষণা করা হবে, তখন আমরা সবাই মোটামুটিভাবে এটা জানতে পারবো যে আচ্ছা ইলেকশন হচ্ছে এবং ইলেকশনের ভেতর দিয়ে একটা প্রক্রিয়া আসছে। এখন আমি বলি যে কয়েকটা জিনিস আমাদের হাতে প্রচলিত সময় আছে, যে ধরেন একদম আমি শেষের দিকে, মানে জি। শেষের দিকেই আমি বলছি যে ধরেন মানে কিছু জিনিস আছে, যেমন ধরেন আপনি মানে উত্তরের মেয়র নিয়ে বা ইয়ে নিয়ে অনেক কোনো কথা, মানে ধরেন আপনি এখন অভিযোগ আছে, অভিযোগ প্রমাণিত না হলে তিনি তো অভিযুক্ত বা দোষী না, অভিযুক্ত কিন্তু দোষী না। জি। আচ্ছা, এখন ধরেন আপনি আরেকজনকে কিন্তু আগেই দোষী বানায় ফেলতে পারেন। হ্যাঁ, কিন্তু ধরেন আপনার ক্ষেত্রে হইলে তিনি আর ওইটা দোষী না যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হয়। Right. এই যে আমাদের ডাবল স্ট্যান্ডার্ড, এটা থেকে আসলে বের হতে হবে। তো এইটা এক। দুই হচ্ছে যে আমি বলি যে সরকার যে কার্যক্রমগুলো হাতে নিয়েছে, এখন সরকার কার্যক্রম হাতে নিয়েছে, এটা ধরেন একটা সরকারের কার্যক্রম আর সংসদের কার্যক্রম, এই দুইয়ের ভেতরে তো পার্থক্য করতে হবে। Right. না, সংস্কার করবে হচ্ছে সংসদ, জি। আর সরকার হচ্ছে তার এই সমস্ত এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে। আচ্ছা। এই দুইয়ের পার্থক্য যদি আমরা না করি, দুটোকে যদি গুলিয়ে ফেলি, আচ্ছা। তাহলে আসলে মনে হবে যে এটা ওভারল্যাপ করছে, এটা আগে করা দরকার ছিল, আচ্ছা, এটা অনেক করা ধন্যবাদ, হচ্ছে না। অনেক ধন্যবাদ রুবেল ভাই এবং আপনাদের দুজনকে, সবাইকে ধন্যবাদ। আমরা শেষ করছি। ঈদের সময় চলে আসছে, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের কড়া আলাপ এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।